আজকে চলে এসেছি দারুণ স্বাদের একেবারে অন্যরকম নিরামিষ একটি মোচার রেসিপি নিয়ে। এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। তাহলে চলো দেখে নাও যে আমি কিভাবে বানিয়েছি। পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। মোচার রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা মোচা নিয়েছি, তবে মোচাটা আমি বাজার থেকে কিনেছি, তাই আমি ঠিক জানি না এটা কাঁচা কলার মোচা না পাকা কলার। তবে তোমরা দেখে যদি কেউ বুঝতে পারো যে এটা কাঁচা কলার না পাকা কলার, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। মোচা ছাড়ানো কিন্তু খুবই কঠিন মনে হয় আমার কাছে, তো সেই কঠিন কাজটাই এখন করতে হবে। এই মোচাকে অনেকে আবার কলার ফুলও বলে, তবে আমরা কিন্তু এটাকে মোচাই বলি। এই কলা গাছ এমন একটা গাছ যার সমস্ত পার্টগুলোই আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। এখন এই মোচার পাপড়িগুলো একটা একটা করে খুলবো আর ভিতরে যে ফুলগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেব। এই কাজটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ, তাই হাতে সময় নিয়ে এটা করতে হবে। আর আমি এখানে একটা ভুল করেছি, হাতে কোনো তেল লাগাইনি, আসলে আমি ভুলে গেছিলাম। তো তোমরা যারা করবে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেওয়ার পর এই কাজটা করবে, কারণ কলার ফুলে বা কলার যে কোনো কিছুতেই একটা কালো কস থাকে, তো সেইটা আমাদের হাতে বা জামা কাপড়ে লেগে যায়। তাই একটু সাবধানতার সঙ্গে কাজটা করতে হবে। আর হাতে সর্ষের তেল লাগিয়ে নিলে হাতে আর কালো কসটা লাগবে না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো মোচাটাই ছাড়ানো হয়ে গেল। যে মোচাটাকে আপাতত ছাড়ানো হয়েছে, এখনো কাটা হয়নি। আর মোচার থেকে মানে যেটা খাওয়া হবে সেটার থেকে মানে খোসা বেশি হয়ে গেছে। আর এই যে খোসাগুলো আছে না, এইগুলোকে না ছোটবেলায় আমরা নৌকা বানাতাম, করে জলে ভাসাতাম, খুব ভালো লাগতো। তো এর ভিতরে জিনিস দিলেও ডুবতো না দেখেছি, তো মোচা ছাড়ালেই তখন ওটা করতাম। তো চলো, এখন মেন কাজ হচ্ছে এটাকে কেটে জলে ভেজানো। আর আমি না হাতে তেল নিতে ভুলে গেছিলাম, তো তার জন্য হালকা কালো কালো হয়ে গেছে। তো চলো এখন কাটার সময় একটু তেল নিয়ে নেব। এবারে হাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়ে ফুলের ভিতরে এই লম্বা লম্বা যে স্টিকগুলো থাকে সেইগুলোকে একে একে সব খসিয়ে নিতে হবে। ফুল থেকে যে কালো স্টিকগুলো ছিল সেগুলো আমার সমস্ত ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এই মোচার ফুলগুলো কাটার জন্য আমি একটা বাটিতে কিছুটা জল নিয়েছি আর তাতে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। হলুদে এই কালো যে কষটা থাকে সেটা অনেকটাই কেটে যায়। আর এগুলোকে খুব ছোট করে কাটার প্রয়োজন নেই, কারণ আমি নেক্সট স্টেপে এটাকে আবার সিদ্ধ করব, তাই মোটামুটি একটা সাইজের কেটে নিলেই হবে। এই যে পুরো মোচাটা আমার কাটা হয়ে গেছে, আর যে জলটাই ছিল সেই জলটা ফেলে আমি আরও একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি সিদ্ধ করব, সেই জন্য একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারে এগুলোকে সব ভালো করে ধুয়ে ধুয়ে তুলে নেব। এই যে সমস্ত মোচাটা আমি কুকারে নিয়ে নিয়েছি, এবার এটাতে আমি অল্প পরিমাণ হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে অল্প জল দেব, দিয়ে সিদ্ধ করতে দেব।
এই যে আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এটার থেকে। তবে এটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না, আবার খুব কম সিদ্ধ হলেও ভালো করে মাখা যায় না, তাই মোটামুটি দেখে নিয়ে একটু ভালো করে সিদ্ধটা করে নিতে হবে। এখন আমি এটাকে ভালো করে হাতে করে চেপে চেপে মেখে নিচ্ছি, কারণ এর ভিতরে যে এক্সট্রা জল আছে সেটাকে চিপে মেখে নিলেই জলটা বেরিয়ে আসবে। এই দেখো কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এবার এই জলটাকে ফেলে দেব। জলটা ফেলে দেওয়ার পর আমি এটাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো আমি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সিদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য আদা বাটা। আর নিয়ে নেব পরিমাণ মতো বেসন। আমি এখানে 3 টেবিল চামচ মতো বেসন ইউজ করেছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এই যে আমার এটা খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এগুলোকে ছোট ছোট পকোড়ার আকারে ভেজে নেব। এবার এই পকোড়াগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে বেশ ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। পকোড়াগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে উঠিয়ে নেব। আর এই পকোড়াগুলোকে শুধু খেতেও খুব ভালো লাগে, চায়ের সঙ্গে কিন্তু দারুণ যায় এগুলো। এই দেখো সমস্ত পকোড়াগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই পকোড়াগুলো না একটু কড়া করে ভাজলে বেশ ভালো লাগে খেতে। এবার এই মোচার পকোড়ার রেসিপিটা বানানোর জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ তেলে অল্প পরিমাণ চিনি আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে এবার আমি এটাতে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া কিছুটা পরিমাণ আলু দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু ব্যবহার করেছি। তোমরা এখানে আলুর পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। এবার এই আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো আলুগুলো আমি একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাতে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু বেশি আদা বাটা। এবার এই আদা বাটার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদা দিয়ে হালকা করে ফ্রাই করে নেওয়ার পর এটাতে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর একে একে যে গুঁড়ো মশলাগুলো আমরা প্রতিদিনের রান্নায় ব্যবহার করে থাকি সেই সমস্ত একে একে আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর দেব কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই দেখো আমি মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাতে জল অ্যাড করব। তার জন্য আমি পরিমাণ মতো জল হালকা গরম করে নিয়েছি। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে সেটার টেস্টটা আরও বেড়ে যায়।
আর এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ আমি যখন পকোড়াগুলো অ্যাড করব পকোড়াতে অনেকটাই জল টেনে নেবে। এবার এই জলটা খুব ভালোভাবে ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো কিছুক্ষণ, আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো আমার আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর জলের পরিমাণটা দেখে বুঝতেই পারছো অনেকটাই আছে। এবার আমি এটাতে ভেজে রাখা পকোড়াগুলো সমস্ত অ্যাড করে দেব। সমস্ত পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাতে অল্প পরিমাণ চিনি অ্যাড করব, শুধুমাত্র টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই সমস্তটাকে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, বেশি জোরে নাড়াচাড়া করলে পকোড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো তাই হালকাভাবে নাড়াচাড়া করে এটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখো, দেখে বুঝতেই পারছো জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে, আর পকোড়াগুলো খুব সুন্দরভাবে জলটাকে টেনে নিয়েছে, আর পকোড়াগুলো নরম হয়ে গেছে, আর আমার রান্নাটাও একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে মোচার পকোড়া বা মোচার চপ যাই বলো, তো আমার রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। নিরামিষ দিনে আমরা অনেক সময় ভেবে পাই না যে কি রান্না করব, তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আশা করছি পুরো ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে আর কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।